নিউমারোলজি শুধুমাত্র নেম নাম্বার এগুলো নিয়ে কাজ করে না, নিউমারোলজি আমাদের লাইফকে গাইড করতে ভীষণ রকমভাবে হেল্প করে। ডেট অফ বার্থের নাম্বারের সঙ্গে নেম নাম্বার যদি কম্প্যাটেবল থাকে তাহলে লাইফে অনেক ক্ষেত্রে অনেক কিছু ব্যাপারে অনেক ইজি হতে পারে। আমি বলবো না নেম নাম্বার ঠিক থাকলে আপনার জীবনে সমস্যা থাকবে। হেলথ, ওয়েলথ এবং রিলেশনশিপ, এই তিনটে বিষয়ের হচ্ছে রুট কজ মানুষের প্রবলেমের। তার বিভিন্ন জটিল দিক আছে। ভালো নেম নাম্বার আমাদেরকে ওয়েলদি করে, রিলেশনশিপের জায়গাকে ভালো নেম নাম্বার কিন্তু ব্যালেন্স করতে সাহায্য করে। এই নেম নাম্বারের সঙ্গে মূলাঙ্ক এবং ভাগ্যাঙ্ক থেকে যে নাম্বার আসছে সেই নাম্বারটা কম্প্যাটেবল হতে হবে, হলে সেখান থেকে আমি রেজাল্ট পাবো। আমাদের লাইফে আমরা যে এগিয়ে যাব, আমরা ক্যারিয়ার তৈরি করব, লাইফে সাকসেসফুল হব, সেক্ষেত্রে কিন্তু ফার্স্ট নেমের খুব বড় একটা রোল থাকে। ভালো নেম নাম্বার আমাদের হেলথের মধ্যে সেই অপটিমাম এনার্জিকে রাখতে সাহায্য করে। হেলথ খারাপ হবে কিন্তু তারপরে আবার কিন্তু আমি কি করব, বাউন্স ব্যাক করব। যখন আপনি বিয়ে করছেন তখন অবশ্যই কিন্তু সারনেমটা একবার চেক করে নিন। মানে নেমটা ভালো খারাপ শুধু শুনতে ভালো লাগা বা তার মিনিং দিয়ে নেম ভালো খারাপ সেটা বিচার করলে হবে না, নাম্বার ওয়াইজ কিন্তু বিচার করে দেখতে হবে যে সেই নেম নাম্বার পার্টিকুলার যে বিজনেস আমি করছি সেই বিজনেসকে হেল্প করতে কতটা সাহায্য করবে। সমস্যা থাকবে কিন্তু সমস্যাকে যখন আমরা ওভারকাম করে তখনই তো সাকসেসের আসল মজাটা আসবে। সঙ্গে সঙ্গীতায় আপনাদের সঙ্গে আমি সঙ্গীতা। নামের আমি, নামের তুমি, নাম দিয়ে যায় চেনা। আপনার নামেই লুকিয়ে রয়েছে সাফল্যের চাবিকাঠি, কিন্তু কিভাবে, সেই নিয়েই আমাদের আজকের এই পডকাস্ট। নেম নিউমেরোলজি নিয়ে আমাদের এই পডকাস্টে আমাদের সঙ্গে রয়েছেন নিউমেরোলজিস্ট পিহালি রয় গুপ্তা। পিহালিদি কেমন আছেন? খুব ভালো আছে, আপনি কেমন আছেন বলুন? চলছে সব ঠিকঠাক। আগের পডকাস্টে নিউমেরোলজি নিয়ে অনেক কিছু জেনেছি আপনার কাছ থেকে। আজকের এই পডকাস্টে জানবো নেম নিউমেরোলজি নিয়ে। হ্যাঁ, আমিও খুব এক্সাইটেড এই বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করার জন্য। বিহারিদি, নেম নিউমেরোলজি এই বিষয়টা ঠিক কি? অ্যাকচুয়ালি দেখুন, নিউমারোলজি মানে হচ্ছে গিয়ে সায়েন্স অফ নাম্বারস। এটা খুব পুরনো একটা সায়েন্স, যেখানে নাম্বারের প্রভাব আমাদের মানুষের জীবনে ঠিক কিভাবে নাম্বার আমাদেরকে গাইড করতে পারে এই বিষয়টি আমাদেরকে জানায়। নেম নিউমারোলজিরই একটা পার্ট। নিউমারোলজিতে দুটো পিলার্স, এক হচ্ছে ডেট অফ বার্থ আর একটা হচ্ছে নেম। নেম নিউমারোলজি নেমের প্রভাব আমাদের জীবনে কি সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করে। এটাই হলো নেম নিউমারোলজি। নিউমেরোলজিতে নামের প্রভাব কতটা পড়ে, মানে ধরুন আমাদের নামটার কতটা ইম্প্যাক্ট পড়বে, তার নাম্বারটা কি সেটা পুরোপুরি ডিফাইন করে দেয়? পুরোপুরি ডিফাইন করে। তবে এটা বলার আগে এই নাম্বারস কিভাবে আসছে এটা অনেকেই হয়তো জানেন না, যে নামের মধ্যে নাম্বারস কিভাবে আসছে, এটা সেটাও একটা বড় ব্যাপার। আমার মনে হয় একটুখানি বলা দরকার। একদম। তো নিউমারোলজিতে বিভিন্ন রকম ক্যালকুলেটিং সিস্টেম আছে। তো একদিকে নিউমারোলজিতে আছে নাম্বারস আর আরেকদিকে আছে লেটার্স। তো নিউমারোলজিতে মেনলি কিন্তু ইংলিশ অ্যালফাবেটকে নেওয়া হচ্ছে। এটাও অনেকের হয়তো জানার বিষয় যে আমরা যখন নেমের ক্যালকুলেশন করছি তখন অ্যাকচুয়ালি কোন অ্যালফাবেটস আমরা নিচ্ছি। বিভিন্ন তো ল্যাঙ্গুয়েজ আছে, তার মধ্যে কিন্তু আমরা ইংলিশ অ্যালফাবেটকেই নিয়ে নিচ্ছি। তার কারণ হচ্ছে, দেখুন, ইংলিশ অ্যালফাবেটের মধ্যে রয়েছে 26 লেটার্স। অন্যান্য যে কোনো ল্যাঙ্গুয়েজে কিন্তু এই লেটার্স কিন্তু অনেক জটিল, মানে কম্পারেটিভলি ইংলিশ সংখ্যায় অনেক বেশি। সেক্ষেত্রে সেটাকে ম্যানেজ করা অনেক অসুবিধে। কিন্তু ইংলিশে কি হচ্ছে, 26 লেটার্স, এবং 26 লেটার্সকে আমরা কি করছি, নিউমারোলজির ভিত্তিতে তাকে সাজিয়ে নেওয়া হচ্ছে বিভিন্ন নাম্বারসে। এই নাম্বারের যে ক্যালকুলেশন, সেই ক্যালকুলেশন মূলত দুটো পদ্ধতিতে হচ্ছে। একটি পদ্ধতি হচ্ছে পাইথাগোরিয়ান নিউমারোলজি আর আরেকটি পদ্ধতি হচ্ছে শ্যালডিয়ান। তো অনেকের এই বিষয়টি হয়তো অজানা, যখন নেম ক্যালকুলেশনের দিকে যাচ্ছি পাইথাগোরিয়ানে হবে না শ্যালডিয়ানে হবে, বা হলেও সেটা কি অ্যাকচুয়ালি। তো নিউমারোলজি আমি আগেই বললাম খুব পুরনো একটি সায়েন্স। তো এখানে আমি প্রথমে পাইথাগোরিয়ান নিউমারোলজির কথা বলি, যেটি মডার্ন নিউমারোলজি নামে খ্যাত, যার আবিষ্কার করেছেন পিথাগোরাস, যাকে কিন্তু আমরা অলরেডি ম্যাথামেটিশিয়ান হিসেবে জানি। আমরা পিথাগোরাসের অঙ্ক করেই বড় হয়েছি। কিন্তু ম্যাথামেটিশিয়ানের পাশাপাশি তিনি ছিলেন একজন মিস্টিক, একজন ফিলসফার, এবং এই নিউমারোলজি, অ্যাস্ট্রোলজি এগুলোতেও তার অগাধ জ্ঞান ছিল। তো
তো উনি যখন নিউমারোলজি সাবজেক্টটিকে নিয়ে আসেন তখন উনি এই নাম্বারের একটা সিস্টেম তৈরি করেন নেমের ক্ষেত্রে, যেটা নেম নিউমারোলজি আমরা বলছি। পিথাগোরাস যেভাবে এই 26 লেটার্সকে নাম্বারে মানে ভাগ করে দিলেন, সেই যে সিস্টেম তাকে পাইথাগোরিয়ান সিস্টেম বলছে। পাইথাগোরিয়ান সিস্টেমটা অনেক বেশি ইজি। যারা বিগিনার্স, যারা প্রথম নিউমারোলজি বুঝতে শুরু করছেন, তাদের ক্ষেত্রে পাইথাগোরিয়ান সিস্টেমটা অনেক ইজি হচ্ছে, কারণ এখানে নাম্বারের একটা সুনির্দিষ্ট সিকোয়েন্স আছে। মানে এ মানে 1 হচ্ছে, বি মানে 2, সি মানে 3, আচ্ছা, এই এইভাবে হচ্ছে সিকোয়েন্সে পুরোটা। যাচ্ছে। নিউমারোলজিতে এই প্রসঙ্গে বলে রাখি যে নিউমারোলজিতে যে নাম্বার, সেখানে আমরা 1 to 9 নাম্বারসকে নেওয়া হচ্ছে। মানে পাইথাগোরিয়ান নিউমারোলজিতে 1 to 9 নাম্বার। তো যখনই আমরা 9 নাম্বারে রিচ করে গেলাম লেটার্সের ক্ষেত্রে, তারপরে যখন আবার 10th লেটারে চলে গেলাম, সেখান থেকে আবার পিথাগোরাস 1 2 3 4 করে শুরু করলেন। মানে 10th 11th 12th লেটারগুলো আবার 1 2 3-তে চলে তার মানে আসলো। এরকম ভাবে একটা চার্ট তৈরি করা এভাবে হয়েছে। একটা চার্ট হয়ে গেল, যেটাকে আমরা পাইথাগোরিয়ান নিউমারোলজি হিসেবে জানি। শ্যালডিয়ান নিউমারোলজি কিন্তু পাইথাগোরিয়ান নিউমারোলজির থেকেও অতি প্রাচীন। এবং শ্যালডিয়ান নিউমারোলজির মধ্যে একটা মিস্টিক ব্যাপার আছে। কিভাবে আছে? এই শ্যালডিয়ানরা কোথা থেকে এসছেন আমি আগে একটুখানি বলিনি সংক্ষেপে। শ্যালডিয়ানরা থাকতেন সাউথ ব্যাবিলনে, এবং তারা হচ্ছেন অকাল্ট মাস্টার্স। তাদের অকাল্ট সাবজেক্টের ওপর প্রচণ্ড বুৎপত্তি ছিল, এবং তারা যে নিউমারোলজির যে সিস্টেমটা আনলেন, সেখানে যখন তারা নাম্বারিং করলেন, পাইথাগোরিয়ানে যেরকম 1 to 9 নাম্বারস নেওয়া হচ্ছে, শ্যালডিয়ানরা যখন লেটারকে নাম্বার দিলেন, ইংলিশ লেটারকে, ওরা কিন্তু 1 to 8 নাম্বার দিলেন, 9 নাম্বারটা দিলেন না। 9কে আলাদা রাখলেন, কারণ অ্যাজ পার শ্যালডিয়ান 9 হচ্ছে হোলি নাম্বার। এই জন্য 9কে তারা আলাদা করে দিলেন। 26 লেটার্সকে তারা 1 to 8 নাম্বারের মধ্যে সাজিয়ে দিলেন। এবার এই যে সাজিয়ে দিলেন, এই সিকোয়েন্সটা কিন্তু পাইথাগোরিয়ান নিউমারোলজিতে যেরকমভাবে একটা পরপর সিকোয়েন্সে যাচ্ছে, এখানে কিন্তু এরকম সিকোয়েন্সে যাচ্ছে না। এটা এক নম্বর। এটা খানিকটা অনেকের অসুবিধে হয়, যেহেতু নাম্বারের সিকোয়েন্স একটু পরপর না, জটিল। একটু জটিল। দ্বিতীয়ত, যেটা সব থেকে ইম্পর্ট্যান্ট, নেম নিউমারোলজির ভিত্তিতে যদি আমি বলি, পাইথাগোরিয়ান নিউমারোলজিতে যদি কারোর নেম নাম্বার 1 হয়, তার মানে 1 অ্যাজ পার পাইথাগোরিয়ান নিউমারোলজি। কিন্তু শ্যালডিয়ান নিউমারোলজিতে যদি কারোর নেম নাম্বার আমরা 1 ধরি, তাহলে কিন্তু কোন ডাবল ডিজিট থেকে এই 1 নাম্বার এসছে তার উপরে শ্যালডিয়ানরা আলাদাভাবে অনেক এক্সপ্লেনেশন দিচ্ছেন। মানে শ্যালডিয়ান নিউমারোলজি অনেক বেশি ডিপার, এবং কোনো নাম্বারের পেছনে আর কোন নাম্বারের শ্যাডো আছে, তার কি ইম্প্যাক্ট আছে, এইগুলো নিয়ে ডিটেল অ্যানালিসিস কিন্তু শ্যালডিয়ান নিউমারোলজিতে হয়। এই জন্য অনেক ক্ষেত্রে যারা অ্যাডভান্স নিউমারোলজি প্র্যাকটিস করেন, নেম নিউমারোলজির ক্ষেত্রে পাইথাগোরিয়ানের থেকে শ্যালডিয়ান নিউমারোলজিকে বেশি প্রাধান্য দেওয়া হয়। তার কারণ আরও ডিপার নলেজ, নেম সম্পর্কিত ডিপার নলেজ কিন্তু আমরা শ্যালডিয়ান নিউমারোলজি থেকে পেতে পারি। তো এই দুটো হচ্ছে মূলত নাম্বার সিস্টেম, যেখান থেকে আমরা নেম নাম্বার পেয়ে যাচ্ছি। তো এইভাবেই নেম নাম্বার এবং ডেট অফ বার্থের নাম্বার, নিউমারোলজি যে মেন একটা ভিত্তির ওপর দাঁড়িয়ে রয়েছে, ডেট অফ বার্থের নাম্বারের সঙ্গে নেম নাম্বার যদি কম্প্যাটেবল থাকে, তাহলে লাইফে অনেক ক্ষেত্রে অনেক কিছু ব্যাপারে অনেক ইজি হতে পারে। যদি ডেট অফ বার্থের নাম্বারের সঙ্গে নেম নাম্বার ইনকম্প্যাটেবল হয় বা এনিমি নাম্বার হয়, তাহলে কিন্তু সেক্ষেত্রে অনেক রকম সমস্যা এটা কি আসে। করে বুঝবো আমরা? এটা আমাদের বুঝতে গেলে প্রথমে নেম নাম্বারগুলো সম্পর্কে জানতে হবে, এবং কী টাইপের সমস্যা হয় সেটাও আসতে হবে। তো প্রথমত, নেম নাম্বার যদি আমার কম্প্যাটেবল না হয়, তাহলে আমার কি কি সমস্যা হতে পারে। মেনলি ধরুন, আমাদের মানুষের জীবনে যদি সমস্যাগুলোকে খুব বৃহৎ আকারে দেখি, তাকে যদি আমি একেবারে রুট কজের দিকে চলে যাই, তাহলে মূলত 3টি জায়গা যেটা আমি মনে করি সমস্যার জায়গা। প্রথম হচ্ছে হেলথ, নেক্সট হচ্ছে রিলেশনশিপ, তারপর হচ্ছে ওয়েলথ। আমি ওয়েলথকে কেন 3 নম্বরে রাখলাম? ধরুন, আমার ওয়েলথ, আমি যতটাই আর্নিং করছি, আমার হেলথ যদি ঠিক না থাকে, তাহলে কি আমি তাকে এনজয় করতে পারবো? পারবো একদম না, একেবারেই পারবো না। একেবারেই পারবো না। আর রিলেশনশিপও ঠিক না থাকলে আমি রিলেশনশিপ, ওটাও আমি এনজয় যদি করতে আমার পারবো না। এই যে ওয়েলথ জেনারেশন বা ওয়েলথের প্রতি, মানে আমার আর্নিংয়ের প্রতি মোটিভেশনটাই কিন্তু আমি লুজ করব, যদি এন্ড অফ দ্য ডেতে আমি আমার সাকসেসটা ঠিক কার সাথে গিয়ে শেয়ার করব, সেই পার্টিকুলার মানুষজনই যদি আমার পাশে না থাকে, তাহলে কিন্তু তার কোনো মানে দাঁড়ায় না। তো এই যে 3টে বিষয়, হেলথ, ওয়েলথ এবং রিলেশনশিপ, এই 3টে বিষয়ের হচ্ছে রুট কজ মানুষের প্রবলেমের। তার বিভিন্ন জটিল দিক আছে। তো আমি যেটা, মানে আমার দীর্ঘ 10 বছরেরও বেশি সময়ের অভিজ্ঞতায়, মানে অনেক সমস্যা নিয়ে তো আলোচনা করছি। তো মূলত এই 3টে বিষয়ের ওপরই কিন্তু সমস্যাগুলো
ঘুরে ফিরে বেড়াচ্ছে, আসে। ঘুরে ফিরে আসছে। তো এই সমস্যাগুলো যখন আমাদের নেম নাম্বার ঠিক থাকে, আমি বলবো না নেম নাম্বার ঠিক থাকলে আপনার জীবনে সমস্যা থাকবে না, এটাও হওয়া উচিত না। সমস্যা থাকবে, কিন্তু সমস্যাকে যখন আমরা ওভারকাম করে তখনই তো সাকসেসের আসল মজাটা আসবে। তো সেই ওভারকাম করার যে এনার্জি বা পাওয়ার, সেটা কিন্তু নেম নাম্বার আমাদেরকে দেয়। বা আমি যদি ওয়েলথ ক্রিয়েশন করতে চাই, ভালো নেম নাম্বার আমাদেরকে ওয়েলদি করে। ভালো নেম নাম্বার আমাদের হেলথের মধ্যে সেই অপটিমাম এনার্জিকে রাখতে সাহায্য করে। হেলথ খারাপ হবে, কিন্তু তারপরে আবার কিন্তু আমি কি করব, বাউন্স ব্যাক করব। রিলেশনশিপের জায়গাকে ভালো নেম নাম্বার কিন্তু ব্যালেন্স করতে সাহায্য করে, এবং একটা ভালো নেম নাম্বার ভালো সম্পর্ককে আপনার কাছে নিয়ে আসে। সেটা আপনার পার্সোনাল হতে পারে, প্রফেশনাল হতে পারে। তো এই যে তিনটে দিক, একমাত্র ভালো নেম নাম্বার আপনার এই তিনটে দিককে ব্যালেন্স করতে পারে। মানে এক্ষেত্রেই নিউমারোলজি এত সহজ, এবং শুধুমাত্র ভালো নেম নাম্বার আপনার জীবনকে আমি বলতে পারি যে একটা সঠিক দিকে, সুনির্দিষ্ট দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। এখানেই নিউমারোলজির ইম্পর্টেন্স। মূলাঙ্ক এবং ভাগ্যাঙ্ক, এই দুটো আমরা কথা বলি এটা নিয়ে। এটার সঙ্গে নেম নিউমেরোলজি কিভাবে জড়িয়ে? দেখুন, মূলাঙ্ক এবং ভাগ্যাঙ্ক আমরা যদি এটা জানি যে মূলাঙ্ক কাকে বলে আর ভাগ্যাঙ্ক কাকে বলে। মূলাঙ্ক হচ্ছে ডে অফ বার্থ, যেদিন আমি পৃথিবীতে আসলাম সেই নাম্বার থেকে যে নাম্বারটা আমি পাচ্ছি সেটা হচ্ছে মূলাঙ্ক। ভাগ্যাঙ্ক হচ্ছে আমি যখন টোটাল আমার ডেট অফ বার্থ মানে ডে, মান্থ, ইয়ারকে আমি টোটাল করে যে নাম্বারটা পাচ্ছি সেটা হচ্ছে আমার ভাগ্যাঙ্ক। এবার নেম নিউমারোলজি অনুযায়ী আপনার নেম নাম্বার যা আসবে, সেটা যাই আসুক, 1 2 3 4 এই করে আপনার 9 পর্যন্ত নাম্বার আসবে। শেলডিয়ানে গেলে আমরা ওই ব্যাক সাইডে গিয়ে দেখব যে কোন ডাবল ডিজিট থেকে এসছে। এই নেম নাম্বারের সঙ্গে মূলাঙ্ক এবং ভাগ্যাঙ্ক থেকে যে নাম্বার আসছে সেই নাম্বারটা কম্প্যাটেবল হতে হবে, হলে সেখান থেকে আমি রেজাল্ট পাবো। এবার নিউমারোলজিতে যখন নেমের নাম্বারিং হবে, তখন এই বিষয়ে কিছু জিনিস মাথায় রাখতে হবে। নেম মূলত নিউমারোলজির আঙ্গিকে নেম কি, এটা আগে বুঝতে হবে। আমি যদি দেখি তাহলে মূলত নেম হচ্ছে ফার্স্ট নেম, মিডল নেম আর সারনেম। নেমে তিনটে ভাগ আছে। মিডল নেম অনেকের ক্ষেত্রে নাও থাকতে পারে, তাহলে ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম, সারনেম। এবার এই ফার্স্ট নেমকে নিউমারোলজিক্যালি অনেকগুলো ভাগে ভাগ করা হচ্ছে, মানে অনেকগুলো দিক আছে ফার্স্ট নেমের। প্রথমত ফার্স্ট নেমকে বলা হচ্ছে কি, নিউমারোলজির ভাষায় একে কি বলা হয়। কেন কি বলা হয়? তার কারণ আমাদের লাইফে আমরা যে এগিয়ে যাব, আমরা ক্যারিয়ার তৈরি করব, লাইফে সাকসেসফুল হব, সেক্ষেত্রে কিন্তু ফার্স্ট নেমের খুব বড় একটা রোল থাকে। ওই নামটাতেই তো ডাকে সবাই, ওই নামটা ধরেই সবাই ধরেই ডাকছে, এবং ওই ফার্স্ট নেম থেকে যে নাম্বারটি আসছে সেটা কিন্তু ভীষণভাবে কনসিডার করা দরকার। অনেকের ক্ষেত্রে এটা হয়তো অজানা যে আমি ফার্স্ট নেম সারনেম পুরোটা অ্যাড করে নিলাম, করে নাম্বার বেরিয়ে গেল, সেই নাম্বারটা দেখা গেল যে আমার মূলাঙ্ক বা ভাগ্যাঙ্কের সঙ্গে কি হলো, কম্প্যাটেবল, মানে আমার নেম ঠিক আছে। কিন্তু নিউমারোলজিক্যালি যখন তাকে বিচার করা হবে, তখন কিন্তু দেখতে হবে প্রথমেই ফার্স্ট নেমের নাম্বার কি আসছে, সেটা কি কম্প্যাটেবল আপনার সঙ্গে, আপনার মূলাঙ্ক বা ভাগ্যাঙ্কের সঙ্গে, অথবা সেই ফার্স্ট নেম নাম্বারটা কতটা লাকি। কারণ শেলডিয়ানরা বিভিন্ন নাম্বারের আবার আলাদা আলাদা করে কি কি তার মানে প্রভাব হতে পারে সেটাও বলে দিচ্ছেন। মেনলি ডাবল ডিজিটের কথা বলছি। তো এই ফার্স্ট নেমটাকে পুরো কি বলা হচ্ছে, ফার্স্ট নেম যে লেটার দিয়ে শুরু হচ্ছে সেই লেটারটাও কিন্তু ইকুয়ালি প্রচণ্ড গুরুত্বপূর্ণ। আচ্ছা, হ্যাঁ, এই লেটারটাকে আমরা কর্নারস্টোন বলি নিউমারোলজির ভাষাতে। এই লেটারের প্রভাবও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। বলে না, ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন। তো আপনার নাম যে লেটার দিয়ে শুরু হচ্ছে সেই লেটারটা আপনার জন্য লাকি কিনা, এবার লাকি কিনা বা সেটা এনিমি নাম্বার কিনা, সেটা অবশ্যই আপনার এই নিউমারোলজি চার্ট আমাকে বলে দেবে। মানে আপনার মূলাঙ্ক এবং ভাগ্যাঙ্ক, সেখান থেকে আমি বুঝতে পারবো যে আপনার নেম নাম্বার, মানে আপনার নেম যে লেটার থেকে শুরু হচ্ছে সেটা কতটা ঠিকঠাক। এবার প্রথম লেটারটা আমি পেয়ে গেলাম, তার একটা প্রভাব, এবং আপনার ফার্স্ট নেমের মধ্যে যে ফার্স্ট ভাওয়েল আছে সেটাও ইকুয়ালি খুব গুরুত্বপূর্ণ। মানে তো প্রচন্ড ডিটেলে গিয়ে দেখতে হবে। আমি যখন ডিটেলে যাব, একজন ভালো নিউমারোলজিস্ট এই সমস্ত দিকগুলোকে দেখবেন। আপনার নেম কোন লেটার দিয়ে শুরু হচ্ছে, আপনার ফার্স্ট নেমে ফার্স্ট ভাওয়েল কোনটা আছে খুব গুরুত্বপূর্ণ, আপনার ফার্স্ট নেম কোন লেটারে গিয়ে এন্ড হয়ে যাচ্ছে সেটাকেও আমরা দেখতে পারবো। তাহলে এই গেল ফার্স্ট নেমের পুরো বিষয়। মানে কি হলো ফার্স্ট নেম, তারপরে আসলো কর্নারস্টোন, তারপরে আসছে ফার্স্ট লেটার, তারপরে আসছে ক্যাপস্টোন, মানে যে লেটারে গিয়ে নেমটা, ফার্স্ট নেমটা শেষ হয়ে যাচ্ছে।
এরপরে আসছে সারনেম। সারনেম কেন ইকুয়ালি গুরুত্বপূর্ণ? কারণ সারনেম থেকে আমাদের পূর্বপুরুষের যে আমাদের যে হায়ারার্কি যেটা চলছে তার যে প্রভাব, সেই প্রভাব কিন্তু সারনেম থেকে আসে। তো আমরা যখন নেম কারেকশন করি অনেক ক্ষেত্রে আমরা সারনেমটাকে আমরা চেঞ্জ করাই না, আনলেস আনটিল কোনো একটা বিশেষ দরকার আছে, কারণ কমন সেন্সকে সবসময় সাথে রাখতে হয়। যখন দেখা যায় খুব সমস্যা, তখন সেক্ষেত্রে হয়তো সারনেমের স্পেলিং দিদি চেঞ্জ হতে এই পারে। বিষয়ে একটা জিনিস জানবো, ধরুন আমাদের মধ্যে তো অনেকেই আছেন যারা ধরুন বিয়ের পরে সারনেম চেঞ্জ করে নেন, হ্যাঁ, তারও কি একটা মানে গুড ইম্প্যাক্ট বা ব্যাড ইম্প্যাক্ট পড়তে পারে? নিশ্চয়ই। আমি এতদিনের যে আমার যে জার্নি, তাতে আমি অনেক আমার ফিমেল ক্লায়েন্টস আছেন যারা আফটার ম্যারেজ ধরুন কোনো কারণে আমার কাছে আসছেন, কোনো সমস্যা নিয়ে আলোচনা করছেন। সেক্ষেত্রে আমি একটা কথা ওনাদেরকে অনেক সময় জিজ্ঞাসা করি যে এই যে সমস্যাটা আজকে আপনারা বলছেন, বিয়ের আগে ঠিক কীরকম ছিল, তখন কি কি সমস্যাগুলো ছিল। অনেক ক্ষেত্রে অনেকে বলেন না বিয়ের আগে ঠিক এই টাইপের সমস্যাগুলো আমি ফেস করিনি, কিন্তু এখন কিন্তু আমার এই সমস্যাগুলো হচ্ছে। তখন যখন আমি তাদের নেম নাম্বার ক্যালকুলেশন করছি, এবং সেখানে অনেক ক্ষেত্রে কিন্তু আমি দেখেছি, ভালোও দেখেছি খারাপও দেখেছি, দুটো দিকই আছে। তো অনেক ক্ষেত্রে আমরা যখন প্রবলেম, আমাদের কাছে তো মেনলি প্রবলেমস নিয়েই আসেন, তো যখন প্রবলেমগুলো অ্যানালিসিস করছি তখন দেখছি যে যখন বিয়ের পরে ইনলজের সারনেমটা অ্যাড হলো, কারণ আমরা এতক্ষণে বুঝে গেছি যে প্রতিটি লেটারের মধ্যে নাম্বার আছে এবং নাম্বারের মধ্যে পাওয়ার আছে। তো নাম্বারের মধ্যে কি করে পাওয়ার আছে, বিকজ প্রতিটি নাম্বারই কিন্তু এক একটি প্ল্যানেটের সঙ্গে কি হচ্ছে, লিঙ্ক হচ্ছে, এবং সেই হিসেবে নামের এনার্জি তৈরি হচ্ছে। তো যখনই নামের মধ্যে কোনো লেটার চেঞ্জ হচ্ছে, আর এক্ষেত্রে যদি পুরো সারনেমই চেঞ্জ হয়ে যায়, তাহলে অনেকগুলো লেটার সেখানে কি চেঞ্জ হয়ে গেল, নতুন এনার্জি চলে আসলো। ঠিক আবার ক্যালকুলেশনের দরকার পড়বে যে নতুন এনার্জি অর্থাৎ নতুন সারনেম যখন অ্যাড হলো, তখন সেই এনার্জি আমার ডেট অফ বার্থের এনার্জির সঙ্গে কম্প্যাটেবল কিনা, এবং সেটা যখন না থাকে, তখন অনেক মহিলারাই যেটা বলে থাকেন যে বিয়ের পর অনেক রকম সমস্যা হচ্ছে। ধরুন যিনি ক্যারিয়ারে আছেন, তার ক্যারিয়ারে প্রবলেম আছে, ধরুন এরমও হতে পারে হাজব্যান্ড ওয়াইফের এমনিতে কোনো প্রবলেম নেই, তারা যথেষ্ট কম্প্যাটেবল, কিন্তু অন্যান্য দিক থেকে অনেক সমস্যা আছে। এবং অনেক ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে আমরা যেটা দেখেছি, হেলথ এনার্জির ক্ষেত্রে একটা খুব বড় ইম্প্যাক্ট পড়ে। এমনিতেই বিয়ের পরে ধরুন মা হওয়া, এই যে নানান রকম একটা হেলথ চেঞ্জেসের মধ্যে দিয়ে তো মহিলারা যান, অনেক ক্ষেত্রে কিন্তু ডিপ্রেশন বা ধরুন হেলথের নানান রকম সমস্যা যেটা তার আগে ছিল না, সেটা কিন্তু তাকে বদার করাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা ভীষণভাবে তাদের নেম নাম্বারটা দেখি যে সেই নেম নাম্বার থেকে কোনো সমস্যা আসছে কিনা। তো এই ক্ষেত্রে আমি আমার দর্শক বন্ধুদের বলবো আপনার এই প্ল্যাটফর্ম থেকে যে বিয়ের আগে মানে যখন আপনি বিয়ে করছেন, তখন অবশ্যই কিন্তু সারনেমটা একবার চেক করে নিন যে কিভাবে সারনেমকে আনলে। এমনও হতে পারে যে বিয়ের পর আপনার বিয়ের আগের সারনেম আপনি যদি ড্রপ করে দিয়ে বিয়ের পরের সারনেম নেন, তাহলে হয়তো আপনার লাইফে আরও উন্নতি আসবে। আবার এমনও হতে পারে দুটো সারনেমকে যদি অ্যাড করে নেন, তাহলে কিন্তু আরও উন্নতি আসবে, যেমন আমি দুটো সারনেম অ্যাড করে নিয়েছি। তো এটা একবার যদি একটু দেখে নেওয়া যায়, আমার মনে হয় সেক্ষেত্রে কিন্তু অনেক আনওয়ান্টেড যে প্রবলেমসগুলো অ্যারাইজ করে, সেগুলো কিন্তু ঠিক হয়। পিহালিতে আরো একটা বিষয়, ধরুন কারো নাম নিউমেরোলজি অনুযায়ী ঠিক নেই, তার মূলাঙ্ক বা ভাগ্যাঙ্কের সঙ্গে কম্প্যাটেবল নয়, সেক্ষেত্রে কতটা প্রবলেম ফেস করতে হতে পারে? দেখুন, আমি এটা আগেই আপনাকে বললাম যে যখনই আমার নাম মূলাঙ্ক বা ভাগ্যাঙ্কের সঙ্গে কম্প্যাটেবল হবে না, তখন যে জিনিসটা মেনলি দেখা যাবে, ডিলে হয় অনেক বিষয়। মানে আমরা সাকসেসকে কিভাবে মেজার করি, যখন আমি যে জিনিসটা চাইছি সেটা সেই সময়ের একটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে সেটা আমার কাছে আসছে, সেটা আমার চাকরি হতে পারে, সেটা আমার হায়ার এডুকেশন হতে পারে, সেটা আমার লাইফ পার্টনার হতে পারে, আমি বাড়ি কিনতে চাইছি, গাড়ি কিনতে চাইছি, সব কিছুর একটা ডিউ টাইম থাকে। যখন সেই টাইমিংয়ে সেই জিনিসটা আমার কাছে চলে আসে, আই এম সাকসেসফুল, তখন আমি আমার পরবর্তী জার্নিতে আবার কি চলে যেতে পারি। কিন্তু যখন প্রথম মাইলস্টোনটা পেতেই আমার অনেকটা দেরি হয়ে যায়, রিচ করতে দেরি হয়ে যায়, তখন পরবর্তীগুলো তো অনেক ডিলে হয়ে যায়। আর আমাদের জীবন তো আর অনন্ত না, সে তো একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সীমাবদ্ধ আছে। তো সেক্ষেত্রে একটা ভালো নেম নাম্বার আপনাকে কিন্তু এই লাইফের এই যে সিকোয়েন্সগুলো সঠিক সময় সঠিক জায়গায় নিয়ে যায়। এবং তার সাথে আমি যেটা আগেও বলেছি যে নিউমারোলজি শুধুমাত্র নেম নাম্বার এগুলো নিয়ে কাজ করে না, নিউমারোলজি আমাদের লাইফকে গাইড করতে ভীষণ রকমভাবে হেল্প করে। এই গাইডেন্সটাও যদি বুঝে নেওয়া যায় যে ঠিক কোন বছর আমার লাইফে কোন কোন জিনিস হতে পারে, সেটার সাথে যদি আমি নেম নাম্বার, একটা ভালো নেম নাম্বারের সাহায্য নেই, তাহলে কিন্তু আমার এই লাইফের একটার পর একটা মাইলস্টোন অ্যাচিভ করা কিন্তু খুব ইজি, এবং লাইফটা তখন ইন্টারেস্টিং হয়ে যায়, বোরিং হয় না যে বছরগুলো চলে যাচ্ছে আর আমি যেখানে সেখানেই রয়েছি, কোনো রকম কোনো চেঞ্জেস দেখতে পাচ্ছি না। তো ভালো নেম নাম্বার লাইফকে আমাদের এইভাবে একটা খুব সুন্দর দিকে এগিয়ে নিয়ে যায়।
দিদি, এই যে এতগুলো নাম্বার রয়েছে তার মধ্যে কোন নাম্বারগুলোকে আপনি বলবেন যে হ্যাঁ এই নাম্বারগুলো মেনলি খুব ভালো হয় নামের জন্য? আচ্ছা, তো ধরুন এটা যেটা নিউমারোলজিতেই আমাদের এই বিষয় নিয়েই আলোচনা হচ্ছে, আমাদের টোটাল নাম্বার হচ্ছে 1 to 9 নাম্বারস রয়েছে। এর মধ্যে ভালো খারাপ যদি আমরা নেম নাম্বারের দিকে চলে যাই, আমাদের এখানে নেম নাম্বার বলতে আমাদের নিজস্ব নামও হতে পারে, বিজনেস নেমও হতে পারে। তো প্রথমে আমরা যদি আমাদের নেমের ক্ষেত্রে ধরি, তাহলে 1 নাম্বার আমি খুব প্রায়োরিটি দেবো 1 নাম্বারকে, তারপরেই 3 নাম্বারটা আসবে, তারপরে 5 আসবে, 6 আসবে, 9 নাম্বার ডিপেন্ড করবে অন্যান্য নাম্বারের সঙ্গে কম্প্যাটেবিলিটি দেখে আমরা 9 নেম নাম্বারটাকে নিতে পারি। এক্ষেত্রে আমি যে এই 1 বললাম বা আমি 3 বলছি, 5 বলছি, আমি যদি পাইথাগোরিয়ানে বিচার করি তাহলে এখানেই ব্যাপারটা সীমাবদ্ধ। কিন্তু আমি যদি শেলডিয়ানে চলে যাই, তাহলে কিন্তু এই 1 নেম নাম্বারের মধ্যে কিন্তু রয়েছে কোথা থেকে এই 1 নেম নাম্বার আসছে। 10 থেকে 1 আসতে পারে, 19 থেকে 1 আসতে পারে, 37 থেকে 1 আসতে পারে, 28 থেকে 1 আসতে পারে, এরকম করে পরপর ডাবল ডিজিট থেকে 1 আসতে পারে। তো এই যে ডাবল ডিজিট, বিভিন্ন ডাবল ডিজিট থেকে 1 আসছে, এর মধ্যেও শেলডিয়ানরা কিন্তু ভাগ করে দিচ্ছেন যে কোনটা খুব পাওয়ারফুল 1 নাম্বার। সেক্ষেত্রে 37কে কিন্তু যথেষ্ট পাওয়ারফুল নেম নাম্বার হিসেবে নেওয়া হচ্ছে। 3 and 7কে, 46কে কিন্তু নেওয়া হচ্ছে খুব পাওয়ারফুল নেম নাম্বার। 55ও খুব ভালো, যেহেতু 55 মাস্টার নাম্বারের মধ্যে আসছে, তার একটা গুণাগুণ থাকবে। কিন্তু 28 নাম্বারটি কিন্তু ডিস্টার্ব, 2 and 8 2 and রয়েছে। 8। এবার কারুর ধরুন, এবার এইখানেই যে নলেজটা আমি শেয়ার করতে চাইবো আজকের এই প্রোগ্রামের মাধ্যমে, যে ডেট অফ বার্থ আমি জেনে নিলাম, তার সঙ্গে আমি নিজেই, আজকাল অনেকে নিজেই ক্যালকুলেট করছি, করে আমি 1 নাম্বার পেয়ে গেলাম। তো আমি দেখলাম যে আমার ডেট অফ বার্থের সঙ্গে খুব কম্প্যাটেবল, এভরিথিং ইজ ফাইন, সিস্টেম আমাকে দেখিয়ে দিল কম্প্যাটেবল। কিন্তু দেখা গেল যে 28 থেকে আসছে, এবং সঙ্গে সঙ্গে কিন্তু ওর কিন্তু আলাদা ইম্প্যাক্ট তৈরি হয়ে যাবে। অথবা ফার্স্ট নেম 10 থেকে আসছে, সেখান থেকেও কিন্তু আলাদা ইম্প্যাক্ট তৈরি হয়ে যাবে। তো এই জিনিসগুলো খুব ভালো করে বিচার করতে হবে। তো মূলত আমরা 1, 3, 5, 6 এই নাম্বারগুলোতে থাকবো। তবে 3 যদি কারোর নেম নাম্বার হয়, সেক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে, মানে কিছু স্কুল অফ থট নিউমারোলজিতে দেখা যাচ্ছে যে 3 এবং 6 একে অন্যের অ্যান্টি। এটার মধ্যে একটু আমি বলবো দ্বিমত আছে। কিছু কিছু ক্ষেত্রে 3 and 6 অ্যান্টি রোল প্লে করছে, আবার কোনো কোনো জায়গায় দেখা গেছে এক্সেপশন, যেখানে 3 and 6 একে অন্যের অ্যান্টি রোল প্লে করছে না। তো এটা মানে 3 যদি কারোর মূলাঙ্ক বা ভাগ্যাঙ্ক হয় এবং সে যদি 6 নেম নাম্বারটি নিতে চায়, তাহলে কিন্তু একটু ভালো করে দেখে তবেই সেটা নিতে হবে, ভেবে চিন্তে নিতে হবে, দেখতে হবে, এক্সপার্টের গাইডেন্স নিতে হবে। এবং এই 3 নেম নাম্বার যদি কারুর থাকে, তার একটা বিশেষ দিক আছে। সেই দিকটা হচ্ছে যে 3 নেম নাম্বারের মানুষজন সাধারণত অন্যকে যদি হেল্প করে, তাহলে তার নিজের জীবনে ভাগ্যের উন্নতি হয়। শুধুমাত্র নিজের কথা ভাবলেই হবে না। তো কারণ নেম নাম্বারে যদি 3 থাকে, তাহলে অন্যদের যত আমি হেল্প করব, তত বেশি সেখান থেকে আমার নিজের ভাগ্য কি হবে, আরও অ্যারাইজ করবে। এটা 3 এর। এবং এই 1, 3, 5, 6 এর মধ্যে সব থেকে লাকি যদি আমরা নাম্বার নেই, মানে এর মধ্যেও যদি আপনি বলেন যে চুজ করুন, তার মধ্যে আমি 5কে চুজ করে নেব। কেন 5কে চুজ করব, এর একটা বিশেষ দিক আছে। আমি একটু লসু গ্রিডের কথা বলবো। একদম একদম, মানে আমাদের দর্শকরা অনেকেই লসু গ্রিড সম্বন্ধে জানতে চান। তো লসু গ্রিডকে আমরা যখন নিউমারোলজি হরোস্কোপ তৈরি করব, সেখানে আমরা লসু গ্রিডের সাহায্য নিয়ে নিউমারোলজি হরোস্কোপকে তৈরি করে ফেলতে পারি। তো লসু গ্রিডের যদি আমরা ফার্স্ট লাইনটা দেখি, সেখানে কি কি নাম্বার আছে? 4, 9, 2। সেকেন্ড রোতে কি নাম্বার আছে? 3, 5, 7। আর লাস্ট রোতে আছে 8, 1, 6। এইবার দেখুন 5 নাম্বারটা মিডিলে রয়েছে। এবার আমি আমার প্র্যাকটিসে আমি দেখেছি অনেকেরই কিন্তু এই 5 নাম্বারটি নেই। ইনফ্যাক্ট আমারও 5 নাম্বার নেই, মানে ডেট অফ বার্থের কথা বলছি। ডেট অফ বার্থে যদি 5 নাম্বার না থাকে, যখন আপনি লসু গ্রিডটা বানাবেন, তখন মিডিলের 5 নাম্বারটা গ্যাপ হয়ে গেল, ওটা মিস হয়ে গেল, মিসিং নাম্বারে চলে গেল। তো 5 মিসিং নাম্বারে চলে গেলে লসু গ্রিডে কী ইম্প্যাক্ট পড়বে? লসু গ্রিড যারা জানেন তারা জানেন যে লসু গ্রিডের একটা খুব মানে দিক আছে, যেটাকে আমরা রাজযোগ বলি। তো সবাই এই রাজযোগটা নিয়ে খুব উৎসুক যে আমার রাজযোগ আছে কিনা, মানে রাজযোগের মধ্যেই একটা খুব মানে সোশ্যাল মিডিয়ায় প্রচুর দেখা যায় আমার রাজযোগ আছে কিনা, রাজযোগ থাকলে আমার প্রচণ্ড ভাগ্যের উন্নতি হবে, ইত্যাদি নানান রকম মিথ আছে। যাই হোক, তো এই রাজযোগ তৈরি করবে 5 নাম্বার। কিভাবে তৈরি করবে? প্রথমত হচ্ছে 4, 5, 6। আমরা ডায়াগোনালি যদি লসু গ্রিডে চলে যাই, তাহলে দেখবেন 4, 5, 6 একটা ডায়াগোনাল একটা লাইন তৈরি হবে, সেটাকে বলছে গোল্ডেন রাজযোগ। আবার আমি আর এক দিক থেকে ডায়াগোনালি যদি চলে আসি, 2, 5, 8 সিলভার রাজযোগ।
আর আরেকটি রাজ্যক তৈরি হচ্ছে 159, যেটা বলা হচ্ছে মিলিয়নিয়ারদের নাম্বার। মানে এই নাম্বারটা থাকলে আমার আর্থিক দিক থেকে অনেক উন্নতি হবে। 5 নাম্বার সত্যিই আমাদেরকে কিন্তু ব্লেসিংস দেয়, আমি নিজেও বুঝেছি এবং আমার নামের মধ্যে আমি সেটা এক্সপিরিয়েন্সও করেছি। তো আমি যদি এই 4টে নাম্বার যদি আমি পেয়ে যাই, মানে এই 4টে ভালো নাম্বার আমি বলে দিলাম 1, 3, 5, 6, তার মধ্যে যদি কারোর আমি লসুগ্রিডে দেখছি যে 5 নাম্বারটি নেই বা কোনোভাবেই 5-এর ব্লেসিং সে পাচ্ছে না, তাহলে কিন্তু আমরা নেম নিউমারোলজি দিয়ে সেই 5 নাম্বারকে কিন্তু সেখানে নিয়ে আসতে পারি, তার ইম্প্যাক্টে নিয়ে আসতে পারি। এবার অনেক ক্ষেত্রে এমন হতে পারে যে টোটাল নেমে 5 আনা সম্ভব হচ্ছে না, কারণ সবটা চাইলেই তো হবে না, আমার নামে কি লেটার্স আছে, নাম কত বড় বা ছোট, অনেক কিছুর উপর ডিপেন্ড করছে। তো দেখা গেল যে হয়তো আমি নেম নাম্বারে কোনোভাবেই 5কে আনতে পারছি না, কিন্তু আমার ফার্স্ট নেমে আমি কি নিয়ে আসতে পারি, 5 নাম্বার নিয়ে আসতে পারি। সেটা পসিবল, কারণ আমার ফার্স্ট নেমের তো আলাদা করে ক্যালকুলেশন হবে, তো সেখানে আমি 5 আনতে পারি। অথবা ধরুন আমি ফার্স্ট নেমও আনতে পারছি না, ফুল নেমও আনতে পারছি না, অথচ 5 আমার দরকার, তাহলে যে লেটার্সগুলো 5 নাম্বারের ইম্প্যাক্ট দিচ্ছে, আমি সেই লেটার্সগুলোর ইনক্লুশনও কিন্তু আমার নামের মধ্যে করতে পারি। অনেকের ক্ষেত্রে কিন্তু দেখা যায় নামের পরে একটা লেটার, তারপরে সারনেম। হ্যাঁ, আমি লেটার দিয়েও আমি করতে পারি, বা আমি যখন নেম কারেকশনের দিকে যাব, আমি আমার হাজব্যান্ডের ইনিশিয়াল নিতে পারি, আমার মা বাবার ইনিশিয়াল নিতে পারি, এরকম করে। অথবা আমার যেটা আমার কলিং নেম, ডাক নেম যেটা বলি, তাকেও আমরা মধ্যেখানে নিয়ে আসতে পারি। এরকম অনেক রকম বিষয় আছে যেভাবে কিন্তু আমি এই নাম্বারকে নিয়ে আসতে পারি। এবং 5-এর ব্লেসিং যদি আসে, তাহলে যারা লসুগ্রিড মানেন, সবটাই তো বিশ্বাসের ব্যাপার, তো যিনি বিশ্বাস করেন অবশ্যই সেখান থেকে একটা অ্যাডেড কনফিডেন্স আসবে যে হ্যাঁ 5 নাম্বারটা আসলো। তার মানে যাদের ধরুন ডেট অফ বার্থে 5 নেই, হ্যাঁ, তারা যদি মনে করেন যে 5টাকে আনবেন, তাহলে তারা নামটা 5-এ সেট করতে পারেন, সেটা হয়তো বেস্ট হবে। আর তাও যদি সম্ভব না হয়, এটাও বলে দিচ্ছি, হয়তো কোনোভাবেই সম্ভব না, তাহলেই চলে আসছে আপনার মোবাইল নাম্বার, আপনার কার নাম্বার, আপনার বাড়ির নাম্বার, আপনার অফিসের নাম্বার, অনেক কিছু আছে যেটা যার সাহায্যেও আপনি কিন্তু 5কে এনহ্যান্স করতে পারেন। দিদি, আমরা এতক্ষণ ভালো নাম্বারগুলো নিয়ে কথা বলছিলাম, বেস্ট নাম্বার নিয়েও কথা বললাম, কিন্তু 4টে নাম্বার কিন্তু আপনি বাদ দিয়ে গেলেন, 2, 4, 7 আর 8। কেন? দেখুন, নেম নাম্বারে যখন আমরা 2, 4, 7, 8-এ যাচ্ছি, তখন তার কিছু আলাদা এক্সপ্লেনেশন আছে। যখন 2-তে আসছি, যে ডাবল ডিজিট থেকেই 2 আসুক না কেন, 2 নাম্বারটা কি করে, আমাদেরকে সাকসেস দেয়, কিন্তু তার সাথে সাথে আবার বড় বড় ফেলিয়ার নিয়ে চলে আসে। 2 নাম্বারের এটা একটা দিক আছে, এবং অনেক ক্ষেত্রে মেন্টাল টেনশন, ফ্রাস্ট্রেশন, এইগুলোকে কিন্তু 2 নাম্বার বাড়িয়ে দেয়। আমরা পারভিন বাবির কথা জানি, উনি খুব একজন বড় মাপের একজন অ্যাক্ট্রেস, কিন্তু শেষের দিকে ওনার লাইফের অনেক স্ট্রাগল, মানে অনেক যে অবস্থার মধ্যে দিয়ে কষ্টে কেটেছে। মেরিলিন মনরোর কথা আমরা জানি, এদের নাম্বার 2-তে আসতো। তো এই যে একটা স্যাড দিক তৈরি করে বা ফ্রাস্ট্রেশন তৈরি করে বা সাকসেস দেয়, কিন্তু বড় বড় ফেলিয়ারও নিয়ে আসে, যেটাকে ট্যাকেল করা যায় না, যেটা 2 নাম্বারের মধ্যে কিন্তু রয়েছে। এবং 2 খুব জেন্টল নাম্বার, মনের সাথে এর খুব যোগাযোগ রয়েছে, মানে মানসিক একটা অ্যাঙ্গেল কোথাও একটা জড়িয়ে আছে। এই জন্য আমরা 2 নাম্বারটাকে কি করি না, আমরা মানে সাজেস্ট করি না। তো একটু পাওয়ারফুল নেম নাম্বার, যত পাওয়ারফুল হবে, লাইফের যে চ্যালেঞ্জেসগুলো থাকবে তাকে ট্যাকেল করতে আপনাকে হেল্প করবে। কারণ ডেট অফ বার্থের মধ্যে সবসময় সব নাম্বারের পাওয়ার থাকবে না, তো যেটাই থাকবে না তাকে ট্যাকেল করতে সাহায্য করবে কিন্তু আপনার নেম নাম্বার। তো নেম নাম্বার পাওয়ারফুল হওয়া খুব দরকার। এবারে যদি আমরা 4-এ চলে আসি, দেখুন 4 হচ্ছে রাহুল নাম্বার। তো 4 নাম্বারের ক্ষেত্রে যেটা দেখা যায় যে 4 নাম্বার আমাদেরকে ইকুয়ালি কিন্তু স্ট্রাগলের দিকে নিয়ে চলে যায়, এবং ওই একই রকম সাকসেস পেয়েও তারপর কোথাও ফেলিয়ার বা সাকসেস পেতে অনেক সমস্যা, যেটা রাহু কিন্তু আমাদেরকে করে। কিছুদিন আগে একজন বলিউড অ্যাক্টর, যার একটা অ্যাটাক হয়েছিল, আমরা সাইফ আলী খানের কথা আমরা জানি, এই সাইফ নামের মধ্যে রয়েছে 13 নাম্বার, দ্যাট ইজ 4। এবং সাইফ আলী খান আমি যদি টোটাল করি, তাহলে নাম্বার আসে 31, এগেন 4। এবং ওনার যদি ডেট অফ বার্থ দেখা যায়, সেই ডেট অফ বার্থের মধ্যেও 7 দুবার আসে। এবং তাতে কি হচ্ছে যে 7 যখনই ডেট অফ বার্থের মধ্যে 1-এর বেশিবার রেকার করে, তখন লাইফে স্ট্রাগল আসে, এবং সেই স্ট্রাগলটাকে নেম নাম্বার বাড়িয়ে দেয়। সাইফ আলী খান যথেষ্ট বড় মাপের একজন অ্যাক্টর, কিন্তু ওনার যে জার্নিটা শুরু, আমরা যদি সেই দিকে তাকাই, প্রচুর কিন্তু ওনাকে স্ট্রাগল করেই কিন্তু একটা জায়গায় আসতে হয়েছে। এমন না যে উনি সেখানে খুব এসছেন, অনেক ফেলিয়ার দেখেছেন, এবং তারপর রিলেশনশিপের ক্ষেত্রেও যদি দেখি, সেখানেও অনেক
ফেলিয়ার আছে, এবং এই যে সাডেন একটা ঘটনা ঘটলো হঠাৎ করে, এই হঠাৎ করে যে ব্যাপারটা, এটা কিন্তু 4 নাম্বার নিয়ে আসে। মানে হঠাৎ আপনাকে একটা ভালো কিছু দিয়ে দেবে, আবার হঠাৎ খারাপ কিছু হঠাৎ। দিতে পারে। এটাকে আমরা অনেক সময় ট্যাকেল করতে পারি না, 4কে আমরা এই জন্য অ্যাভয়েড করি। অ্যাক্সিডেন্টাল এই নাম্বার 4 আমাদের অ্যাক্সিডেন্টও দেয়। এরপরে আমরা বলছি 7-এর কথা। 7 নাম্বার কেতুন নাম্বার, ইমোশনের সঙ্গে ভীষণভাবে জড়িত, এবং 7 নাম্বার কিন্তু আমাদেরকে কনফিউজড করে, কনক্লুশনে আসতে দেয় না, কনফিউশনে রাখে। এই জন্য 7 নেম নাম্বারকেও আমরা অ্যাকসেপ্ট করি না খুব একটা, মানে আমরা চাই যেটা অ্যাভয়েড করা হোক। আমি আরেকজন বলিউড অ্যাক্টরের নাম বলবো, জন আব্রাহাম একটি রিলেশনশিপে ছিলেন বহু বছর, মানে মোর দ্যান আ ডিকেড। আমরা জানি বিপাশা বসুর সঙ্গে একটা রিলেশনে থাকা সত্ত্বেও লাস্টে গিয়ে কিন্তু সেটা কিন্তু কোনো পূর্ণতা পায়নি, এবং উনিও যে মাপের অ্যাক্টর, সেটা আরও হয়তো অনেক, মানে সেখান থেকে হয়তো আরও অনেক আমরা কিছু পেতে পারতাম। তো সেই নেম নাম্বার আমরা দেখছি 7-এ আসছে, 34-এ আসছে। এবার যদি 8 নাম্বারটা চলে আসি, 8 নাম্বার কিন্তু স্যাটার্নের নাম্বার। এবার 8 মানেই হচ্ছে পাওয়ার, কিন্তু দেখা গেছে যে আমরা এই পাওয়ারটা কিন্তু সবসময় কিন্তু সমানভাবে ইউটিলাইজ করতে পারি না, এবং পাওয়ারকে নিয়ে তাকে সঠিকভাবে কাজে লাগানোর যে দক্ষতাটা, সেটাও অনেক সময় থাকে না। 8 নাম্বারটাকে এই জন্য আমরা একটু অ্যাভয়েড করতে বলি, আনলেস আনটিল আপনার চার্টে 8 খুব পাওয়ারফুল জায়গায় আছে, তবে 8 নেম নাম্বারকে আপনি কাজে লাগাতে পারবেন। আদারওয়াইজ কিন্তু 8 নেম নাম্বার কিন্তু সমস্যা ক্রিয়েট করে। আমি একটা উদাহরণ আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইবো, যার নাম বললেই আপনারা সবাই চিনে নেবেন, মাইকেল জ্যাকসনের নাম্বার কিন্তু 44-এ আসতো। কতটা উনি সাকসেসফুল ছিলেন, কিন্তু যদি ওনার পার্সোনাল লাইফ আমরা যদি দেখি, তাহলে সেই পার্সোনাল লাইফ কিন্তু পুরোটাই প্রচণ্ড রকম স্ট্রাগল, অনেক কিছুর মধ্যে দিয়ে গেছেন, এবং শেষ জীবনও ওনার যেভাবে ওনার মানে শেষ সময় যে মেডিকেশনের অনেক রকম সমস্যা, অনেক কিছুর মধ্যে দিয়ে ওনাকে যেতে হয়েছিল, যদি আমরা তার সাকসেসের সঙ্গে তার সেই দিকটাকে কম্পেয়ার করি, তাহলে কিন্তু যথেষ্টই সেটা কিন্তু কষ্টকর ছিল। তো এই নেম নাম্বার থেকে কিন্তু আমরা এই ব্যাপারগুলোই বুঝে নিই যে কোন নাম্বারের ইম্প্যাক্টে কি হতে পারে, এবং সেইভাবে আমরা আগে থেকে কিন্তু তার প্রস্তুতি কিন্তু নিতে পারি একটা সঠিক নেম নাম্বারের সাহায্যে। একেবারেই, কেননা এখন তো খুব বেশি শোনা যাচ্ছে বেবি নেম নিউমেরোলজি। মানে এখনকার মা বাবারা কিন্তু এই জিনিসগুলো জানেন এবং তারা চেষ্টা করেন বাচ্চার নামটা একদম সংখ্যাতত্ত্ব মেনে রাখতে। আপনার কাছে কিরকম ধরনের রিকোয়েস্ট আসে? দেখুন, আমি যখন প্রথম শুরু করেছিলাম অ্যাজ আ নিউমেরোলজিস্ট, আজ থেকে প্রায় 10 বছরেরও আগে, তখন নিউমেরোলজি সাবজেক্টটা যে অতটা প্রচলিত ছিল, তখন তো না ছিল এত পডকাস্ট, রিলস, অনেকেই জানতেন না, কিন্তু তার মধ্যে যে মানুষজন জানতেন তারা আসতেন। সত্যি কথা বলতে সেই সময় কিন্তু বেবি নেমের ব্যাপারে কেউই, বলতে গেলে হয়তো 6 মাসে একজন হয়তো আসছেন, বা তাও আসছেন, আমার প্রথম দিকের কথা বলছি। আর আজকের ডেটে এসে প্রতি মাসেই কিন্তু প্রচুর আমার কাছে ক্লায়েন্টস আসছেন যে তারা বেবি নেম নিউমেরোলজি মেনে রাখতে চান, এবং মানে আগে থেকে, এবং তারা ডেট অফ বার্থও পারলে আর কি নিউমেরোলজি মেনেই করতে চান। কিন্তু সেক্ষেত্রেও বলবো যে 50% মেলে, 50% কিন্তু মেলাটা অসম্ভব যে ডেট অফ বার্থে আসবে। তো এটা গেল, ডেট অফ বার্থ আমাদের হাতে থাকে না, কিন্তু হ্যাঁ, যে জিনিসটা আমাদের কাছে থাকে সেটা হচ্ছে নেম। তো আমরা বড়রা যখন গিয়ে নেমের চেঞ্জেস আনছি, নেম থেকে ব্লেসিংস পাচ্ছি, তাহলে কেননা আমরা যখন নাম দিচ্ছি বাচ্চাকে, তাহলে সেই নামটা নিউমেরোলজি মেনেই করা হোক, কারণ নিউমেরোলজি একটা সায়েন্স যা আমাদেরকে কিন্তু নাম্বারের গুণাগুণ থেকে আমাদের জীবনকে কিন্তু সঠিক দিকে নিয়ে যায়। এবং বেবি নেম যদি নিউমেরোলজি মেনে যদি রাখা হয়, তাহলে যেটার প্রথম যে দিক, যে বাচ্চাটি তার জীবন যে শুরু করবে, ধরুন এই স্কুলিং থেকে শুরু হয়, সেখানে স্কুল লাইফটা কিন্তু সে অনেক এনজয় করতে পারে, এবং তার কাছে স্টাডি ব্যাপারটা কিন্তু অনেক ইজি হয়। একটা ভালো নেম একটা বাচ্চার অ্যাকসেপ্টেন্সকে কিন্তু বাড়িয়ে দেয়, এবং বাধাগুলো কাটায়, অ্যাকসেপ্টেন্স লেভেল বাড়ে, বাচ্চার কনফিডেন্স কিন্তু বুস্ট আপ হয়। কারণ ছোট থেকেই দেখা গেছে যে কনফিডেন্স লেভেলটা কিন্তু আইদার বাড়তে পারে, অথবা কোনো কারণে সেই কনফিডেন্স লেভেলটা যদি ছোট অবস্থাতেই যদি কোনো কারণে নষ্ট হয়ে যায়, আগামী দিনে গিয়ে কিন্তু ওটা আমাদের জীবনকে ভীষণভাবে ইম্প্যাক্ট দেয়। তো আপনি বাচ্চাদের ক্ষেত্রে মেনলি হেলথ ভালো থাকে, ভালো নেম নাম্বার, স্কুলিংয়ের দিকটা ভালো হয়, পড়াশোনার দিকটা ভালো, অবভিয়াসলি পরবর্তীকালে স্টেপে স্টেপে জীবন যেভাবে এগিয়ে যাবে, নেমও তাকে সেইভাবে সেই অনুযায়ী সাহায্য করতে পারবে। তো বেবি নেমের ক্ষেত্রে আমি অবশ্যই রেকমেন্ড করবো যে একবার দেখে নিন। এক্ষেত্রে আমি আরেকটু বলতে চাইবো, যেহেতু আমরা ডেট অফ বার্থের কথা বলছি, কিছু কিছু ডেট অফ বার্থের ক্ষেত্রে নেম অবশ্যই নিউমেরোলজি মেনে রাখা উচিতই। সেই ডেট অফ বার্থগুলো কি আমি একটু শেয়ার করে দিই। প্রথম হচ্ছে 13,
14, 16 এবং 19-এ যাদের ডেট অফ বার্থ। কেন? কারণ এই নাম্বারগুলোকে নিউমারোলজিতে কার্মিক ডেট নাম্বার হিসেবে আমরা ধরি। কার্মিক ডেট নাম্বার মানে সোল আগের লাইফে কিছু কর্মা আনফিনিশ রেখেছিল, এই লাইফ টাইমে এসে তাকে সেটা ফিনিশ করতে হবে, তার মানে অ্যাডিশনাল তার উপরে আরেকটা প্রেশার আসবে। তো এই আগের জীবনের কর্মা এফেক্ট, প্রিভিয়াস লাইফ টাইমের কর্মা এফেক্ট আছে কি না খুব সহজেই ডেট অফ বার্থ থেকে আমি দেখে নিতে পারি। যদি কারোর ডেট অফ বার্থ যে কোনো মাসে 13, 14, 16, 19-এ হয়, অথবা ডে মান্থ ইয়ার টোটাল করলে মানে ভাগ্যাঙ্ক যদি কারোর 13, 14, 16 বা 19-এ আসে, তাহলেও কিন্তু তার নেম নাম্বার অবশ্যই কম্প্যাটেবল করা উচিত, যাতে তার আগামী দিনে যে স্ট্রাগলগুলো আসবে খুব সহজেই সে সেটা ওভারকাম করতে পারে। এছাড়া যদি কারোর ডেট অফ বার্থ যে কোনো মাসের 4 তারিখে হয়, মানে 4, 13, আবার সেই 13, 22nd, 31st এই ডেট অফ বার্থ, অথবা 8, 17, 26 অথবা 18th, কারণ কোনো মাসের যদি 18th-এও কারোর ডেট অফ বার্থ হয়, এই ডেট অফ বার্থগুলো একটু হার্ড ডেট অফ বার্থ, একটু লাইফে চ্যালেঞ্জ বেশি থাকে, স্ট্রাগল বেশি থাকে, সেক্ষেত্রে কিন্তু নেম নাম্বার অনেকটাই লাইফকে ইজ করতে হেল্প করে। তো যদি কারোর কোনো সন্তানের ডেট অফ বার্থ এই নাম্বারগুলোতে আসে, অবশ্যই কিন্তু দেখা উচিত। এছাড়াও নিউমারোলজি তো সবার ক্ষেত্রেই একবার চেক করে নিলে ক্ষতি কি? ক্ষতি কি, একবার চেক করাই উচিত। এই নেম নাম্বারগুলো মানে এই ডেট অফ বার্থ যদি কারোর থাকে, আমি বিশেষভাবে তাদেরকে রিকোয়েস্ট করব যে দেখে নিন, একবার দেখাটা উচিত, বাকি সবাই দেখতে পারে। বেবির নাম নিয়ে তো কথা হয়ে গেল দিদি, কিন্তু বিজনেসের নাম আপনি একবার এর আগেও বললেন বিজনেসের নামের কথা। বিজনেসের নামের ক্ষেত্রে মানুষ খুব ভেবে চিনতে নাম রাখেন, কিন্তু আমরা মিনিংটা দেখি সেক্ষেত্রে, কিন্তু আমরা নাম্বারটা তখন কিন্তু খেয়াল করি না। নাম্বারটাও যদি দেখে রাখি তাহলে কতটা ইম্প্যাক্ট পড়বে? দেখুন, আমরা যেরকম বেবির ক্ষেত্রে যদি বলি যে সন্তানকে যেরকম আমরা বড় করি, অনেক আদর যত্নে বড় করি, আমরা চাই আমাদের সন্তান আগামী দিনে সাকসেসফুল হোক, মা বাবা হিসেবে এটাই তো চাই। একইভাবে আমরা যখন বিজনেসকে যখন স্টার্ট করি, সেও কিন্তু আমাদের সন্তানের একদম, তাকেও কিন্তু আমরা ছোট থেকে কি করছি, একটা ছোট অবস্থা থেকে তাকে আমরা কেয়ার করছি, বড় করছি, এবং চাই যে আগামী দিনে সেটা একটা খুব বড় আকার ধারণ করুক, একটা ব্র্যান্ড তৈরি করুক। এটা কিন্তু সব বিজনেস ওনারদেরই কিন্তু একটা স্বপ্ন, এবং তার সাথে অ্যাজ আ বিজনেস ওনার হিসেবে তিনিও একটা ডিগনিফাইড লাইফ লিড করুন, এগুলো সবাই চাই। আমরা চাই না যে আমাদের বিজনেসের মধ্যে আনওয়ান্টেড কোনো লিগ্যাল ইস্যুস আসুক, আমরা চাই না যে কোনো একটা জায়গায় আমার বিজনেস ডেপ্টে চলে যাচ্ছে বা আমার ক্যাশ ফ্লো ঠিক হচ্ছে না, এই জিনিসগুলো আমরা চাই না। কিন্তু আমি যখন বিজনেস নিউমারোলজি কনসালটেশন দিই আমার ক্লায়েন্টদের, যারা সমস্যা নিয়ে আসে, অনেক ক্ষেত্রেই কিন্তু আমরা যেটা দেখি যে বিজনেস নেম থেকে সমস্যা আসছে। প্রবলেম হচ্ছে যখন বিজনেস নেম থেকে সমস্যা আসছে, অলরেডি যদি সেটা একটা ব্র্যান্ড তৈরি হয়ে গিয়ে থাকে, অলরেডি যদি সেটা লিগালি তার সমস্ত পেপারস রেডি হয়ে যায়, তখন যদি সেটা চেঞ্জ করার প্রসঙ্গ আসে, তখন কিন্তু একটু জটিল হয়ে যায় পুরো বিষয়টা, অনেকটাই জটিল হয়ে যায়। অতটা ইজি না, কারণ তার সঙ্গে অনেক লিগ্যাল ব্যাপার কিন্তু জড়িয়ে থাকে। আমি বললাম যে নেমটা আপনাকে লাক ফেভার করাচ্ছে না বলেই সঙ্গে সঙ্গে কিন্তু অনেক ক্ষেত্রে সেটা করা সম্ভব হয় না। সেক্ষেত্রে আমি বলবো, যখন বিজনেস আমি স্টার্ট করছি, আমরা তো অনেক কিছুই করছি, বিজনেসটাকে আমরা প্ল্যান করছি কিভাবে বিজনেসকে এগিয়ে নিয়ে যাব, তার জন্য প্রচুর খরচা করছি, আমাদের বিজনেস প্লেসটাকে খুব সুন্দর করে সাজাচ্ছি, লোগো বানাচ্ছি। লোগো তো অবশ্যই একটা পার্ট বিজনেসের। তাহলে আমরা নেমটা কেন দেখব না? মানে নেমটা ভালো খারাপ শুধু শুনতে ভালো লাগা বা তার মিনিং দিয়ে নেম ভালো খারাপ সেটা বিচার করলে হবে না, নাম্বার ওয়াইজ কিন্তু বিচার করে দেখতে হবে যে সেই নেম নাম্বার পার্টিকুলার যে বিজনেস আমি করছি সেই বিজনেসকে হেল্প করতে কতটা সাহায্য করবে। মানে এখানে অনেকগুলো প্যারামিটার আছে, যেরকম আমি আগে আপনাকে নেমের মানে পার্সোনাল নেমের প্যারামিটার বললাম, বিজনেস নেমেরও কিন্তু অনেকগুলো প্যারামিটার থাকবে। ফার্স্ট প্যারামিটার হচ্ছে যিনি বিজনেস ওনার বা যারা ওনার্স, তাদের সঙ্গে ওই নেম নাম্বার কম্প্যাটেবল কিনা। ফার্স্ট প্যারামিটার এমন হতে পারে যে বিজনেস ওনার্সের সঙ্গে নেম নাম্বার এনিমি নাম্বারে চলে আসছে, সেখান থেকে প্রবলেম আসবে। সেকেন্ড হচ্ছে একই রকম বিজনেস নেম কোন লেটার থেকে স্টার্ট হচ্ছে, সেটা এনিমি লেটার নয় তো, সেটাও দেখে নিতে হবে। এবং তারপর ফুল বিজনেস নেম নাম্বার দেখতে হবে, সেই নেম নাম্বার পার্টিকুলার সেই বিজনেসকে কতটা গ্রো করতে হেল্প করবে। তো এই সবগুলো ব্যাপার কিন্তু বিজনেসের ক্ষেত্রে একটা ফার্স্ট ইমপ্রেশন তৈরি করে দেয়, যেটা বিজনেসকে এগিয়ে নিয়ে যেতে ভীষণ রকমভাবে সাহায্য করে। এক্ষেত্রেও আমি যে নাম্বারসগুলোর কথা বলবো, সেক্ষেত্রে 1 নম্বরের কথা আমি বলবো, 3 এর কথা বলবো, 5, 6
8 এবং 9 আমাকে দেখে নিতে হবে যে সেটা আদৌ কম্প্যাটেবল কিনা, মানে এর ক্ষেত্রে কিছু রকম রুলস থাকবে। 1 নেম নাম্বার সাধারণত যখন কোনো বিজনেস স্টার্ট আপ, ধরুন ছোট থেকে বিজনেসটা তৈরি হচ্ছে, যদি সেখানে আমি 1 নেম নাম্বারকে আনি, ইন দ্য লং রান সেই বিজনেসটা খুব বড় আকার ধারণ করে। ফর এক্সাম্পল, আমি নাইকার কথা আমার মনে পড়ছে। নাইকা যে ব্র্যান্ড, যেটা আমাদের ধরুন আমাদের যে কসমেটিক্সের উপর ডিল করছে, সেই নাইকা যখন শুরু হয়েছিল সেটা 2012-এ শুরু হয়েছিল, এবং নাইকার যে নেম নাম্বার আছে সেটা 1-এ আসছে। সেই 2012 থেকে আজকে 2025-এ আপনি দেখুন নাইকার যে জার্নি, এবং সেটা নাইকার যিনি ওনার, তাকে ওয়ান অফ দ্য রিচেস্ট ফিমেল বিলিয়নিয়ার বানিয়েছেন। তো এই যে ব্যাপারটা তৈরি হয়েছে, সেটা কিন্তু নেম নাম্বার। কোকা-কোলা প্রথম একটা স্টার্ট আপ থেকে আস্তে আস্তে কোকা-কোলার যে জার্নিটা, সেটাও কিন্তু 1 নেম নাম্বার থেকে এসছে। তো 1 নেম নাম্বার সবসময় স্টার্ট আপদের ক্ষেত্রে খুব হেল্প করে, কিন্তু হ্যাঁ, সঙ্গে সঙ্গে আপনাকে রেজাল্ট দেবে না, একটু পেশেন্স রাখতে হবে, টাইম রাখতে হবে, তারপর কিন্তু সেটা আপনাকে সেই জায়গায় এগিয়ে নিয়ে যাবে। একইভাবে যদি 3 নাম্বারে চলে আসি, 3 নাম্বার নেম যদি বিজনেস নেমে আসি, সাধারণত যেসব বিজনেসগুলো অন্যদেরকে হেল্প করছে সেখানে 3 নাম্বারটা খুব হেল্পফুল। যেরকম ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে 3 নেম নাম্বারটা খুব আমাদের লাকি। এইচডিএফসি ব্যাঙ্ক 30 নাম্বারে আসে। জোম্যাটো ফুড ডেলিভারি, সবাইকে আমাদের কি ফুড ডেলিভার করছে, হেল্প করছে আমাদেরকে, 3 নাম্বারে আসে। সাকসেস দেখুন তার। এবার যদি আমি 5-এ চলে আসি, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট নাম্বার, মানে যেরকম নেম নাম্বারেও আমি 5 বলবো, বিজনেসের ক্ষেত্রেও কিন্তু আমি বলবো সেই 5। কেন 5 সাংঘাতিক লাক ফেভার করা, এবং প্রচুর ব্র্যান্ড এখন আমার মাথায় চোখের সামনে ঘুরে উঠে আসছে যারা কিন্তু 5 নাম্বারে আছে। আমাদের জেনারেলি আমরা মহিলারা বা সবাই ধরুন গোল্ডের প্রতি আমাদের একটা কি থাকে, আসক্তি তো থাকে, ভালো, সেটা ইনভেস্টমেন্ট পারপাসই বলুন বা সাজার জন্য, সোনার গয়না তো কিনতেই হয়। এখানে যে ব্র্যান্ড নামটা চোখের সামনে ভেসে উঠছে, ধরুন পিসি চান্দ্রা, যদি আমি এক্সাম্পল, আরও অনেক আছে, আমি এক্সাম্পল নিলাম, সেই নেম নাম্বার কিন্তু আমি 5-এ পাচ্ছি। এবার যদি আমরা একটু খাওয়ার দিকে আসি, যে খেতেও, খাদ্যরসিক বাঙালি খেতেও ভালোবাসে, এখানে আমি আরেকজন এন্টারপ্রেনারের কথা বলবো, যিনি আর কি যাকে কলকাতার বেকারি কুইন বলা হয়, তার যে ব্র্যান্ড যেটা রয়েছে সেটা হচ্ছে দ্য সুগার অ্যান্ড স্পাইস। এই দ্য সুগার অ্যান্ড স্পাইস, এখানে যদি আপনারা দেখেন, এখানে আর দ্য সুগারে কিন্তু আর দুবার নেওয়া হয়েছে, একটা আর এক্সট্রা করে কি করা হলো, দ্য সুগার অ্যান্ড স্পাইসের যে নাম্বারটা চলে আসলো সেটা 6-এ চলে আসলো, এবং এটা ভেনাস ডমিনেট করছে, এবং সেটা ফুডের সঙ্গে দারুণভাবে অ্যাপ্লিকেবল। এই একটা আর যদি ড্রপ হয়ে যেত, অরিজিনালি যদি আরটা না যা থাকা উচিত স্পেলিং, যদি সেটাই থাকতো, তাহলে কিন্তু এটা 4-এ চলে আসতো, 49 নাম্বার হয়ে যেত, এবং সেখান থেকে কিন্তু ইম্প্যাক্ট আসে। এই যে বিজনেসের এই যে বিভিন্ন রকম নেমের ব্যাপারটা, তারপর ধরুন আপনি যদি আমরা একটু, আজকাল আমরা প্রচুর সোশ্যাল মিডিয়াতে থাকি, আগে টুইটার ছিল, এখন এক্স। টুইটারের যে নাম্বার ছিল, আগে ফেসবুক ছিল, এখন মেটা। এই যে চেঞ্জেসগুলো এসছে, ফেসবুক, টুইটার, এই নাম্বারগুলো আগে 8-এ আসতো, এবং 8 মাসকে কি করে অ্যাট্রাক্ট করতে হেল্প করে, কিন্তু যেহেতু স্যাটার্নের নাম্বার, অনেক রকম কমপ্লিকেশনসও কিন্তু তার সাথে সাথে আনে, হোয়ারেজ 5 কিন্তু সেই জায়গায় কিন্তু অনেক বেশি অ্যাডাপ্টেবল নাম্বার। মেটা কিন্তু 5-এ চলে আসছে, টুইটার যখন এক্স হয়ে গেল, ইলন মাস্ক যখন তাকে এক্স করে ফেললো, এক্স কিন্তু 5-এ আসছে। তার মানে আপনি বলছেন যে ইলন মাস্ক নিউমেরোলজি মানেন? তো আমি এইটা হয়তো জানি না যে তারা মানেন কি না, কিন্তু জেপি মর্গানের একটা কথা আছে, যে জেপি মর্গান বলছেন যে যদি লাইফে তোমাকে বিলিয়নিয়ার হতে হয়, তাহলে কিন্তু তোমাকে অ্যাস্ট্রোলজি, নিউমেরোলজির সাহায্য নিতে হবে, মিলিয়নিয়ারদের কিন্তু না সাহায্য নিলেও চলে। তো সেক্ষেত্রে ইলন মাস্কের কথাও মনে পড়ছে, বা আমার জুকারবার্গের কথাও মনে পড়ছে, যারা কিন্তু নোয়িংলি আননোয়িংলি যে কারণেই হোক না কেন, সেটা কিন্তু দেখা যাচ্ছে তাদের মধ্যে। তাহলে আমরা সাধারণ মানুষরা কেন বাদ যাব? আমাদেরও তাহলে একটু তো এই বিষয়গুলো সম্পর্কে জানা দরকার। দিদি, যদি ধরুন এই যে নাম চেঞ্জ করতে হবে কোন কোন ক্ষেত্রে, সেটা আপনি খুব স্পষ্ট করে বলে দিলেন, কিন্তু নাম চেঞ্জ করলে আমরা কিন্তু আইনি জটিলতায় পড়তে পারি, এটাও খুব একটা বড় ব্যাপার। সেক্ষেত্রে কি করণীয়? কোনো সোজা রাস্তা কি আছে যেখানে আমরা আইনি জটিলতায় না পড়ে আমরা এই নাম্বারের সুফলটা পেতে পারি? একেবারেই আছে। যদি আমি পার্সোনাল নেমের ক্ষেত্রেই প্রথমে চলে আসি, আমি বলবো যে এটা সত্যিই, এই প্রশ্নটা করার জন্য আপনাকে প্রথমেই ধন্যবাদ। অনেকেই নিউমারোলজির দিকে আসতে পারেন না এই কথাটা ভেবে, যে নিউমারোলজিস্টের কাছে গেলেই তো উনি আমার নেমটা চেঞ্জ করে দেবেন, নেমের কারেকশন করে দেবেন, একটা এক্সট্রা লেটার দিয়ে দেবেন, তাহলে আমার লিগাল ডকুমেন্টেশনের কি হবে? আমার পাসপোর্ট, আমার আধার, আমার প্যান, সব জায়গায় তো আমি লিগালি এইটা রয়েছে, তাহলে তো একটা আইনি জটিলতা। বা কী করেই বা আমাকে হেল্প করবে যদি আমি সেটা নাও চেঞ্জ করি? আমি শুধুমাত্র ওরকম একটা চেঞ্জ
করলে কি সেটা আমাকে সাহায্য করবে? এটা কিন্তু একটা খুব বড় প্রশ্ন। তো অ্যাজ আ নিউমারোলজিস্ট আমি আপনাকে বলবো, মানে আশ্বস্ত করব যে নিউমারোলজিক্যালি যদি কারুর নেম কারেকশন করা হয় সেক্ষেত্রে কিন্তু লিগ্যাল চেঞ্জ করার দরকার পড়ে না। তার অন্য রাস্তা আছে, সহজ রাস্তায় কিন্তু আমরা সেই নেমের বেনিফিট নিতে পারি। কিভাবে? প্রথমত, যখন আপনি নিউমারোলজিক্যালি নেম কারেকশন করবেন তখন যে নেম কারেক্টেড যে নেমটা আসবে, আপনি যেমন আমি পিয়ালি, আমি পিহালি ইউজ করছি। তো আমি যেভাবে করেছিলাম বহু বছর আগে যখন আমার প্রথম আলাপ হয়েছিল নিউমারোলজির সাথে, আমি যেটা গুরুর কাছ থেকে শিখেছিলাম, আমার গুরুর কাছ থেকে, যে আমারও এই একই প্রশ্ন ছিল যে এই নামটা যে আমি চেঞ্জ করছি পিয়ালি থেকে পিহালি, আমি তো লিগালে কিছু চেঞ্জ করতে পারবো না, তাহলে কি আমাকে ইম্প্যাক্ট দেবে? সেটা কিন্তু সেদিন আজ থেকে 10 বছর আগে আমারও প্রশ্ন ছিল। উনি কিন্তু আমাকে একটাই কথাই বলেছিলেন যে দেখো, তোমাকে সহজ কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে, তুমি করে দেখো, তারপর না হলে না হবে, করে দেখো। তো আমি সেটা ওনার কথা একেবারে উনি যা বলেছিলেন তাই মেনেছি, এবং আমিও এখন যাদের সঙ্গে কাজ করি একই কথা বলি। প্রথমত যেটা হয় যে নেম যখন আমরা কারেকশন করবো, এই কারেক্টেড নেমকে একটা পার্টিকুলার নাম্বার অফ টাইমস, সেটা আপনার নিউমারোলজিস্ট আপনাকে সাজেস্ট করে দেবে, ওই পার্টিকুলার নাম্বার অফ টাইমস নামটা আপনাকে লিখতে হবে। আপনাকে একটা ফ্রেশ কপিতে ওই নামটা লেখাটা খুব জরুরি, প্রতিদিন। সেটাও সারা জীবন না, আপনি একটা সার্টেন টাইম পর্যন্ত লিখবেন। অনেকে অবশ্য কিন্তু সারা জীবনই লিখতে পছন্দ করেন, যারা একবার সেখান থেকে প্রচুর রেজাল্ট পান। তো এটা গেল লেখার দিক, যে আপনাকে লিখতে হবে, তাও বেশি দিন না বা বেশি সময়ও না, এখান থেকে আপনি রেজাল্ট পাবেন। আমার প্রশ্ন হচ্ছে যে নামটা লিখলে কি করে রেজাল্ট পাবো? এর পেছনে যে সায়েন্সটা আছে, যে নামের মধ্যে রয়েছে লেটার্স, এবং লেটার্স নিউমারোলজিতে প্রতিটি লেটার্সকে কি করা হচ্ছে, নাম্বার দেওয়া হচ্ছে, এবং নাম্বারগুলো আবার এক একটি প্ল্যানেটের সঙ্গে কি করা হয়েছে, লিঙ্ক করা হয়েছে। তো আমরা আগেও এইটা আলোচনা করেছি। তো যখনই আমার নামের মধ্যে নতুন কোনো লেটার্স চলে আসলো, মানে নতুন একটা নাম্বার চলে আসলো, মানে নতুন একটা প্ল্যানেট এনার্জি চলে আসলো, যখন আমি নিউমারোলজিক্যালি নামটা বারবার লিখছি, তখন ওখান থেকে একটা এনার্জি আমার সাবকনশিয়াসকে কি করছে, হিট করছে, আমার অরাকে হিট করছে, এবং সেখান থেকে আমার সাবকনশিয়াসের মধ্যে যে চেঞ্জেসগুলো আসছে, আমার থট প্রসেসে যে চেঞ্জেস আসছে, সেটা কিন্তু ইন দ্য লং রান লাক ফেভার করাচ্ছে। এটা অনেকের প্রশ্ন যে নাম চেঞ্জ করলে লাক কী করে ফেভার হবে? এভরিথিং কিন্তু থট প্রসেস, মানে থট বিকাম থিংস। আমার থটটা যদি পজিটিভ হয়, সেটাই কিন্তু আগামী দিনে পজিটিভ রেজাল্ট দেবে। অনেক ক্ষেত্রেই আপনি দেখুন আমাদের থটসটাই কি হয়ে যায়, নেগেটিভ হয়ে যায়, আমরা আশাটা হারিয়ে ফেলি, উদ্যমটা হারিয়ে ফেলি। এই জিনিসগুলো আমাদের থট প্রসেস থেকে আসে। নেম কারেকশন ভীষণ রকমভাবে আপনার থট প্রসেসকে ইম্প্যাক্ট দেয়, আর সেই ইম্প্যাক্টটা আনতে গেলে লিগাল চেঞ্জ করে নামকে চেঞ্জ করার কোনো দরকার নেই। নামকে আপনাকে একটা সার্টেন নাম্বার অফ টাইমস লিখতে হবে। যদি ধরা যায় সেটাও পারছেন না, তাহলে আপনি নামকে সোশ্যাল মিডিয়ায় চেঞ্জ করুন, বাকিদের কাছে নামকে আপনি ভিজিটিং কার্ডে আপনার নেম চেঞ্জ করুন, তার মাধ্যমে চেঞ্জ করুন। এছাড়াও আজকাল আমরা খুব মেল আইডি ইউজ করি, মেল আইডির মাধ্যমে, মেল আইডি আমাদের আলাদা একটা পরিচিতি। আপনি ওই নতুন যে নেমের স্পেলিংটা হলো সেটা দিয়ে অবশ্যই একটা মেল আইডি ক্রিয়েট করুন, এবং সেটা আপনি সার্কুলেট করুন, সেখান থেকেও আপনি এনার্জি পাবেন। বাট হ্যাঁ, যেহেতু নিউমারোলজিতে আমি যেটা বললাম যে আপনাকে একটা সার্টেন নাম্বার অফ টাইমস যে নেম কারেক্টেড হয়ে আসছে, সেই কারেক্টেড নেমটাকে লিখতে হয়। তো সেক্ষেত্রে এই হ্যান্ডরাইটিং বা সিগনেচারের একটা ভূমিকা কিন্তু ভীষণ রকমভাবে থাকে। কিভাবে? যেরকম আপনি যে সিগনেচার করছেন বা যেভাবে আপনি নামটা লিখছেন, নাম ইটসেলফ ইজ আ সিগনেচার। যখন আপনি করছেন, কোনো কারণে দেখা যাচ্ছে আপনার যে নামটা লিখছেন সেটা ডাউনওয়ার্ডের দিকে যাচ্ছে। অনেকের ক্ষেত্রে এটা হয়, অনেকে হয়তো এটা জানেনই না। যখন সিগনেচার ডাউনওয়ার্ডের দিকে চলে যায় তখন কিন্তু লাইফে বিভিন্ন রকম সমস্যা আসে, ইনক্লুডিং লিগাল প্রবলেম এবং সিরিয়াস হেলথ ইস্যুস অথবা ফাইন্যান্সিয়াল লসেস। এটা যখন আমাদের কাছে কোনো কেউ সমস্যা নিয়ে আসে, আমরা কিন্তু অ্যাজ আ নিউমারোলজিস্ট তার সিগনেচারটাকেও, আমি অন্তত ভীষণ রকমভাবে দেখি যে তার সিগনেচার কি। অনেক সময় সিগনেচার একটা সার্টেন টাইমে পাল্টে যায়, মানে সিগনেচারটা ঠিকই ছিল, সে তো নিজেও অ্যাওয়ার না, কিন্তু সেই সিগনেচারে চেঞ্জেস আসছে। অথবা ধরুন একটা সিগনেচার যখন আমরা নামকে লিখতে বলছি, তখন তো পরপর সে নাম লেখা প্র্যাকটিস করছে, তখন দেখা যাচ্ছে যে একটা নেমের সাথে আর মানে একটা লাইনের সঙ্গে আর একটা লাইনের যে লেটার্সগুলো সেগুলো এনট্যাঙ্গেলড হয়ে যাচ্ছে, মানে টাচ হয়ে যাচ্ছে। তো এটাকে এনট্যাঙ্গেলড রাইটিং বলে। যাদের এই এনট্যাঙ্গেলড রাইটিংয়ের সমস্যা থাকে তাদেরও বহুবিধ সমস্যা লাইফে আসে। আবার অনেকে, যেটা আমি প্রতিনিয়ত এটা দেখি আর কি, যে সিগনেচার করার পর একটা ফুল স্টপ দিয়ে দেন। মানে আমি নামটা লিখতে বললাম, তো আমি বললাম যে এই নাম্বার অফ টাইমস আপনি নামটা লিখবেন, লেখার পর প্রতিবারই নামটা উনি লিখছেন, লেখার পর একটা করে ফুল স্টপ দিয়ে দিচ্ছেন। এটা কিন্তু
ভয়ঙ্কর একটা সমস্যা কিন্তু নিয়ে আসে। মানে এটার সাইকোলজি হচ্ছে যে আমি আমার নিজের সামনে ব্লকেজটা আমি নিজেই তৈরি করে ফেলছি। মানে অনেক জায়গায় যে প্রবলেমসগুলো নিয়ে উনি আমার কাছে এসছেন, সেই প্রবলেম কিন্তু উনি নিজেই নিজের অজান্তে ক্রিয়েট করে ফেলেছেন এবং সেটা জানেনই না, এবং সেই প্রবলেমের মধ্যেই কিন্তু জীবন আটকে গেছে। তো এটা আমি অনেককেই ঠিক করিয়েছি, কিন্তু ঠিক করিয়েছি বললে আমি বলে দিলাম আর কালকেই আপনি জেনে নিয়ে ঠিক করতে পারবেন তা কিন্তু না। প্র্যাকটিসের দরকার, এবং যদি নিউমারোলজিক্যালি আপনি নিজের নেমকে কারেকশন করেন তাহলে অবশ্যই যে কটা মাস আপনি নাম লিখবেন বা তার সঙ্গে আরও যা যা নেসেসারি জিনিস করা দরকার সেগুলো করবেন, সেটা একজন নিউমারোলজিস্টের গাইডেন্সে করুন। মানে নিউমারোলজিস্টের সেই হ্যান্ডহোল্ডটা কিন্তু দরকার যদি নেমকে সঠিকভাবে কাজে লাগাতে হয়। না হলে নেমটা কারেকশন করে দিলাম আর আমি তারপর নিজেও জানলাম না সেখান থেকে কি হলো বা গাইডেন্সটা নিলাম না, তাহলে কিন্তু সেই রেজাল্টটা আসে না। একজন নিউমারোলজিস্টের গাইডেন্স লাগে, এবং সিগনেচার বা হ্যান্ডরাইটিংকে নিউমারোলজির সঙ্গে যদি আমি অ্যাড অন করি তাহলে এখান থেকে কিন্তু খুব ভালো রেজাল্ট আসে, খুব তাড়াতাড়ি কিন্তু চেঞ্জেসটা ফিল করা যায়। দিদি, আমরা বেবি নিউমেরোলজি শুনলাম, আমরা বিজনেস নিউমেরোলজি শুনলাম, কিন্তু একটু রিলেশন নিয়েও তো কথা বলতে হবে। রিলেশনের ক্ষেত্রে নেম নিউমেরোলজি কিভাবে কাজ করছে? রিলেশনের ক্ষেত্রে নেম নিউমারোলজির ভীষণ গুরুত্ব আছে। আমি যদি স্পাউসের ক্ষেত্রে আমরা বলি মানে দেখি, তাহলে দেখব একটা কথা ভীষণভাবে আসে যে সব কিছুই ঠিক হাজব্যান্ড বা ওয়াইফের সাথে, কিন্তু কোথাও যেন আমাদের মনের মিল হয় না। এই কথাটা কিন্তু ভীষণ খুব শোনা যায়। সবই ঠিক আছে কিন্তু মনের মিল হয় না। আমি যেটা ভাবি উনি ঠিক তার উল্টোটা ভাবেন। তো এই ভাবনা চিন্তাগুলো কোথা থেকে আসে বা মনের মিল হওয়া না হওয়া ব্যাপারটাই বা কোথা থেকে আসে? আমি কিন্তু নেমের শুরুতে আপনাদেরকে একটা কথা বলেছি, ভাওয়েল। তো এই ভাওয়েল আমি বলেছিলাম যে আপনার ফার্স্ট নেমে যে ফার্স্ট ভাওয়েল আছে সেটা খুবই গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে যখন আবার কম্প্যাটেবিলিটি দেখব, সেক্ষেত্রে আমরা নেম থেকে 3টে নাম্বার পাবো। ফুল নেম, তাকে আমরা এক্সপ্রেশন নাম্বার বলি। নেমের মধ্যে যতগুলো কনসোনেন্টস আছে তাকে আমরা পার্সোনালিটি নাম্বার বলি। মানে টোটাল কনসোনেন্টসগুলোকে অ্যাড করে যে নাম্বার আসবে তাকে পার্সোনালিটি নাম্বার বলি। আর আমার ফুল নেম মানে ফার্স্ট নেম, মিডল নেম, সারনেম, এই সমস্ত নেমের মধ্যে যতগুলো ভাওয়েলস আছে তাকে আমরা সোল নাম্বার বলি। এই সোল নাম্বার হচ্ছে মেন মানে সূত্রপাত যেখান থেকে একের সঙ্গে অন্যের মনের মিল। সুতরাং যে দুজন পার্টনার, সে লাইফ পার্টনারই হোক বা বিজনেস পার্টনারই হোক, যদি তাদের সোল নাম্বার কম্প্যাটেবল না থাকে তাহলে কিন্তু এই সমস্যাটা আসবে, অর্থাৎ মনের মিল হবে না। তো যখন আমরা এই কম্প্যাটেবিলিটি দেখব, নেমের দিক থেকে দেখব, তখন কিন্তু আমরা এই সোল নাম্বারকে ভীষণ রকমভাবে গুরুত্ব দেব যে দুজনের সোল নাম্বার ম্যাচিং কিনা, এটা দেখে নেওয়া দরকার। আর এছাড়াও দেখে নেওয়া দরকার যে কারোর ডেট অফ বার্থে অর্থাৎ ভাগ্যাঙ্ক এবং মূলাঙ্কের মধ্যে যে মূলাঙ্ক এবং ভাগ্যাঙ্কে যে নাম্বার আছে সেই নাম্বারের সঙ্গে নেম নাম্বার ম্যাচিং কিনা সেটাও দেখে নিতে হয়। পার্টনারের যদি মূলাঙ্ক ভাগ্যাঙ্কের নাম্বারের সঙ্গে আরেকজন পার্টনারের নেম নাম্বার ম্যাচিং হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু কম্প্যাটেবিলিটি অনেক ভালো হয়। আজকের এই আলোচনায় দিদি একটা জিনিস বোঝা যাচ্ছে যে নামের যদি নাম্বার ঠিক থাকে তাহলে অনেক কিছুই বদলাতে পারে। আপনি যেমনটা বলছেন, তার মানে নাম যদি আমরা ঠিকঠাক নাম্বারে নিয়ে আসতে পারি তাহলে ভাগ্য চেঞ্জ হয়ে যেতে পারে। সত্যি কি সেটা পসিবল? এটা খুবই গুরুত্বপূর্ণ এবং প্রশ্ন, এবং এই প্রশ্নটার উত্তর দিতে আমার ভীষণ ভালো লাগে। অনেক জায়গায় এই প্রশ্নের উত্তরটা আমি দিয়েছি, কারণ আমাদের কাছে সবাই আসেই কিন্তু এই ভাগ্যকে কেন্দ্র করে। আমার ভাগ্যে কি লেখা আছে, আমার ভাগ্য বদলাবে কবে, ভাগ্য আদৌ বদলাবে কিনা, বা আমার ভাগ্য খারাপ কিনা। তো এই ভাগ্য ব্যাপারটাকে আমার আগে একটু বোঝা দরকার যে ভাগ্য কিভাবে আসে, আমাদের লাইফে ভাগ্য কিভাবে আমরা ড্র করছি। প্রথমত হলো ডেট অফ বার্থ, এবং তারপর নিউমারোলজির অ্যাঙ্গেলে যদি বলি ডেট অফ বার্থ এবং নাম। ডেট অফ বার্থ থেকে আমাদের পূর্বজন্মের যে কৃতকর্ম সেখান থেকে আমি ডেট অফ বার্থ পাই, মানে সেখান থেকে আমার একটা ভাগ্য তৈরি হয়। পূর্বজন্মের যে কৃতকর্ম যেটা সোল ক্যারি করে সেটাকে সংস্কার বলে। সংস্কারের ওপর আমার কোনো হাত নেই। আমি আগের জন্মে ভালোও করতে পারি, খারাপও করতে পারি, যাই করতে পারি না কেন সেই অনুযায়ী মূলাঙ্ক এবং ভাগ্যাঙ্ক চলে আসছে। সেই মূলাঙ্ক এবং ভাগ্যাঙ্ক পজিটিভও হতে পারে, চ্যালেঞ্জিংও হতে পারে, খুব নেগেটিভও হতে পারে।
এবার চলে আসছে নেক্সট হচ্ছে আমার নাম, যে নামকে আমরা পুরুষার্থ বলি, এবং আমার এখনকার যে কর্ম, সেই কর্ম কিন্তু এই পুরুষার্থের দ্বারা কি হয়, নিয়ন্ত্রিত হয়, এবং নিউমারোলজিতে সেটা নাম কি করে, নিয়ন্ত্রণ করে। সুতরাং যার উপর আমার কন্ট্রোল নেই তাকে বুঝে নেওয়াটা খুব দরকার, অর্থাৎ আমার ডেট অফ বার্থের মধ্যে কি পাওয়ার আছে, কি চ্যালেঞ্জ আছে, সেটা বুঝে তাকে অ্যাকসেপ্ট করে সেই অনুযায়ী একটা প্ল্যান তৈরি করা দরকার, যাতে আমি আগামী দিনে এগিয়ে যেতে পারি। এবং তার সাথে ভালো নেম নাম্বার আমি যে প্ল্যানটা তৈরি করব সেটা এক্সিকিউট করতে হেল্প করে। তাহলে এভাবে যদি দেখি, তাহলে আমার ভাগ্যে যদি খারাপ লেখাও থাকে, যদি আমার সমস্যা লেখাও থাকে, ভালো নেম নাম্বার আমাকে আমার প্ল্যানগুলোকে সঠিক সময়ে এক্সিকিউট করতে হেল্প করবে। আমি অন্তত এটুকু বুঝেছি আর কি ভাগ্য সম্পর্কে। তার মানে নেম নাম্বারের ব্রহ্মাস্ত্র আমাদের হাতে রয়ে গিয়েছে। নেম নাম্বারের ব্রহ্মাস্ত্র আছে, তাকে সঠিকভাবে জানতে হবে, এবং তার সাথে আপনার কাছে আর যে যে নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলো সম্পর্কে সঠিকভাবে জানুন, তাকে ব্যবহার করতে শিখুন, এবং লাইফকে 10x প্রোডাক্টিভ করে তুলুন। অনেক ধন্যবাদ দিদি, অনেক ভালো আলোচনা হলো। আশা করি আমাদের দর্শকরা যারা রয়েছেন তারা অনেকটা উপকৃত হবেন। অনেক ধন্যবাদ। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে এত সুন্দর একটা পডকাস্টের মাধ্যম তৈরি করে দেওয়ার, যাতে আমরা যারা বলতে চাইছি এই কথাগুলো, আপনারা খুব সুন্দরভাবে সেই সুযোগটা করে দিচ্ছেন, আমরা আমাদের কথাগুলো পৌঁছে দিতে পারছি। অনেক ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ।